আচ্ছা, এইবার খেয়াল করেন, তাহলে এক সেট মানে এই যে 23 জোড়া, মানে 23 জোড়ার মধ্যে 23টা ক্রোমোজোম, এই 23টা মিলে হয় একটা সেট, তাই না? তাহলে এই 23টা ক্রোমোজোমের মধ্যে যতগুলি জিন থাকে, 23টা ক্রোমোজোমের মধ্যে, এটা এখানে মনে করো এখানে 23টা ক্রোমোজোম আছে, তাহলে এই 23টা ক্রোমোজোমের মধ্যে যতগুলো জিন থাকে, এই 23টা ক্রোমোজোম, এটা মনে করলাম 23টা ক্রোমোজোম, এখানে এই 23টা ক্রোমোজোমের মধ্যে যতগুলি জিন থাকে সবগুলো জিনকে একসাথে বলা হয় জিনোম। এবার বলো বুঝেন নাকি এটা? কোন প্রজাতির জীবের এক সেট হ্যাপ্লয়েড ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। এটা বুঝেননি কে? বলেন। অর্থাৎ জনন কোষের ভিতরে হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে না ডিপ্লয়েড? নিষেকের আগে কি হ্যাপ্লয়েড থাকে না ডিপ্লয়েড? নিষেকের আগে থাকে হ্যাপ্লয়েড। তাহলে নিষেকের পূর্বে একটা ক্রোমোজোমের মধ্যে বিদ্যমান সকল জিনগুলোকে একসাথে বলা হয় জিনোম। এবার বুঝছেন? আগামী দিন কি জিজ্ঞেস করলে এটা বলতে পারবেন? ওকে, এখন আমরা পরেরটায় যাই। গতকালকে মেডিকেলের পরীক্ষা হয়েছে, আপনারা তো জানেন মনে হয়। আচ্ছা, মেন্ডেল সম্পর্কে কি আমি কোনো গল্প করেছিলাম? মেন্ডেল সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনাদের? মেন্ডেল কে ছিল জানেন এটা? না জানলে বলেন জানি না, আমি তাহলে বলবো। এই, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে যখন জিজ্ঞেস করছি মেন্ডেল সম্পর্কে জানো, সবাই চুপ। আমি তো মনে করছি লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। তখন বলবেন না স্যার জানি না। আমি তখন বলবো, আমি তো জিজ্ঞেস করবো না কিছু, তাই না? তো চুপ থাকলে হবে? তো মেন্ডেল ছিল একজন অস্ট্রিয়ান নাগরিক। ওই যে ইতালির পাশে ছোট্ট একটা দেশ আছে, তো ওই ছোট্ট দেশের নাগরিক ছিলেন হচ্ছে এই মেন্ডেল। এবং মেন্ডেল একজন কৃষক পরিবারের সন্তান ছিল, দরিদ্র একটি কৃষক পরিবারের সন্তান ছিল। তো মেন্ডেলের ইচ্ছা ছিল যে উনি শিক্ষক হবেন, টিচার হবেন, ঠিক আছে? তো টিচার হতে হলে কি করতে হয় যে কতগুলি পরীক্ষা দিতে হয়। যেমন এখন বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, সরকারি যদি তুমি কোনো জায়গার টিচার হও সেক্ষেত্রে বিসিএস পরীক্ষা দিতে হয়, বিসিএস এর মধ্যে প্রিলি দিতে হয়, তারপরে হচ্ছে প্রিলির পরে তোমার হচ্ছে রিটেন দিতে হয়, রিটেনের পরে ভাইবা দিতে হয়, ভাইবা টাইবার পরে সব শেষে সে চূড়ান্ত ভাবে মনোনয়ন হয় সরকারির ক্ষেত্রে। আর বেসরকারির ক্ষেত্রে যদি বলি তাহলে তোমার ওই যে এনটিআরসির মাধ্যমে প্রিলি পরীক্ষা দিতে হয়, রিটেন পরীক্ষা দিতে হয়, ভাইবা পরীক্ষা দিতে হয়, তারপরে অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে তাকে একটা জায়গায় সিলেক্ট করে। তো ইউরোপে ওই সময় টিচার হতে হলে কি করতে হতো, পরীক্ষা দিতে হয়। তো সেই পরীক্ষায় মেন্ডেল পাশ করতে পারেনি একটা পরীক্ষাতেও, বুঝছো? তো পরবর্তীতে তার টিচার হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু ধূলিসাৎ হয়ে গেল, সে টিচার হতে পারলো না। তো পরবর্তীতে যেহেতু তার ফ্যামিলিটা ছিল দরিদ্র, তো তার বাবা মা বললো যে যেহেতু তুমি টিচার হতে পারলা না বা চাকরিটা ম্যানেজ করতে পারলা না, এখন তুমি অন্য একটা প্রফেশনে তুমি নিজের কাজ করে নিজের দায়িত্ব নাও। তো আমরা জানি এক সময় তো কি হয়েছে যে পরে আমরা জানি যে ওই সময় ইউরোপে কিন্তু প্রচুর যুদ্ধ হতো, ঠিক আছে? এবং হাসপাতালগুলিতে অনেক পেশেন্টের মানে পেশেন্ট থাকতো, ওই যুদ্ধে আহত সৈনিক। তো মেন্ডেল কি করলো যে ওই সময় চাকরি নিল একটা হাসপাতালে। তো হাসপাতালে চাকরি নেওয়ার পরে এই যে আহত যুদ্ধে
যুদ্ধাহত মানুষজন দেখে দেখে সে নিজেই মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। পরে সে এই চাকরি ছেড়ে আবার বাসায় ফেরত আসে। এরপরে যখন সে সুস্থ হলো, পরবর্তীতে সে চাকরি নিল একটা গির্জায়। ঠিক আছে, কোথায় চাকরি নিল? একটা গির্জায়। তো গির্জার সামনে অনেক ফাঁকা জায়গা থাকে। তো সেই ফাঁকা জায়গায় সে কি করতো, যে বিভিন্ন ধরনের মটরশুঁটি নিয়ে সেই মটরশুঁটির গাছগুলি লাগাতো, একটা ফুলের সাথে আর একটা ফুলের ক্রস ঘটাতো। এইভাবে সে অনেক দিন পরীক্ষা করছে। পরীক্ষা করার পর তার যে পরীক্ষালব্ধ ফলাফলগুলি, এই পরীক্ষালব্ধ ফলাফলগুলি সে সুন্দরভাবে নোট করে লিখে রাখছিল। লিখে রাখার পর ওই সময় যে ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি, বিজ্ঞানীদের একটা সংস্থা রয়্যাল সোসাইটি, তো সেই রয়্যাল সোসাইটিতে কি করলো, সে তার যে গবেষণার রিপোর্টটা, সেই রিপোর্টটা সাবমিট করছে এই রিপোর্টটা পর্যালোচনা করার জন্য। এরপরে রয়্যাল সোসাইটি ওইটা অনেক দিন রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে এরপরে কি করছে, যে এই জেনেটিক্স নিয়ে কাজ করে এরকম 3 জন ওয়ার্ল্ড ফেমাস বিজ্ঞানীর কাছে তার ওই রিপোর্টটা পাঠিয়ে দিছে। পাঠানোর পরে বলছে যে তোমরা এই এখানে যেভাবে লেখা আছে কাজগুলি, এই কাজগুলি তোমরা সবাই করবা, ওই যে 3 জন ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্টকে। এরপরে কি হলো, যে এই কাজগুলি যখন করলেন, করার পরে 3 জন যখন রিপোর্ট জমা দেয়, এবং জমা দেওয়ার পরে দেখা যায় যে আশ্চর্যজনকভাবে তারা লক্ষ্য করে যে 3 জন ওয়ার্ল্ড ফেমাস বিজ্ঞানীর গবেষণা রিপোর্ট আর ওই মেন্ডেলের রিপোর্ট একই ছিল। এই 3 জন ছিল মেন্ডেলের, মানে এই 3 জন ছিল ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট, আর মেন্ডেল কোনো একাডেমিক মানে কোয়ালিফিকেশন ছাড়াই এত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে এই জেনেটিক্স নিয়ে গবেষণা করেছিল, যে কারণে তাকে মেন্ডেলকে ফাদার অফ জেনেটিক্স, জিনতত্ত্ববিদ্যার জনক হিসেবে আখ্যায়িত করা হয়। তো সব থেকে দুঃখের কথা হচ্ছে কি, যখন তাকে জেনেটিক্সের জনক হিসেবে আখ্যায়িত করা হয়, তাকে তার গবেষণার স্বীকৃতি প্রদান করা হয়, সেই সময় উনি আর বেঁচে ছিলেন না। অর্থাৎ তার যে গবেষণা রিপোর্ট, তার যে এত সম্মান, তাকে যে মূল্যায়ন করা হলো, এই বিষয়টি তিনি আর দেখে যেতে পারেননি। এই হলো মেন্ডেলের জীবন কাহিনী। তো মেন্ডেল, এই কোশ্চেনটা এই যে এখন যেটা দেখাচ্ছে, এই কোশ্চেনটা প্রায়ই আসে যে মেন্ডেল তার গবেষণায় কেন এত উদ্ভিদ থাকতে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করেছিল, এইটা তোমরা একটু দেখে নাও। তাহলে মটর গাছের একাধিক সুস্পষ্ট তুলনামূলক বিপরীত বংশগতীয় বৈশিষ্ট্য বিদ্যমান ছিল, এবং এর ভিতরে বহু প্রকরণ বিদ্যমান, ভেরিয়েশন বিদ্যমান। ঠিক আছে, আর মটর গাছের আয়ু কি 20 বছর না 10 বছর? কেউ বলতে পারবেন? স্যার 1 বছর। তাহলে 1 বছর, ভেরি গুড। এটা কে বললেন? স্যার আমি মন্দিরা। বুঝি না তো। মন্দিরা, শান্তনা আর হচ্ছে রোশনি, এই 3 জনের কথা একই রকম লাগে কেন? শান্তনা, মন্দিরা আর রোশনি, এই 3 জনের কথা তো একই রকম লাগছে আজকে দেখি। 4 জন, সুমাইয়া, মন্দিরা, শান্তনা আর একটা কে, রোশনি। আমি বলছি যে 4 জনের কথা একই রকম লাগে, আমি বুঝতে পারি না কে বলে এটা। আচ্ছা, তাহলে যেহেতু 1 বছর জীবনকাল, এই 1 বছর জীবনকাল হলে কি হয়, খুব দ্রুতই কিন্তু আমি রিসার্চ গুলি করতে পারি। তারপরে এর হচ্ছে অনেকগুলি প্রজাতি পাওয়া যায়। তো মেন্ডেল প্রায় 32 প্রজাতি নিয়ে গবেষণা করেছিলেন। তারপরে এটা চাইলে আমি টবেও লাগাতে পারি। ঠিক আছে, তারপরে এদের ফুলগুলি হয় বড়, তাহলে বড় ফুল হওয়ার কারণে আমি কৃত্রিমভাবেও এদের সংকরায়নটা ঘটাতে পারি, পরাগায়নটা, পলিনেশনটা ঘটাতে পারি। ঠিক আছে, এবং এইগুলি স্বনিষেকের মাধ্যমে বিশুদ্ধতাও রক্ষা করা যায়। তো এই সুবিধাগুলির কারণেই মেন্ডেল এই মটরশুঁটি গাছটা বেছে নিয়েছিলেন। তো পরীক্ষায় যদি আসে যে মেন্ডেলের গবেষণায় মটরশুঁটি উদ্ভিদকে বেছে নেওয়ার কারণ কি, পারা যাবে? তাহলে আমরা পরেরটা শুরু করি।
আচ্ছা, পাইবেন নাকি? আচ্ছা আচ্ছা, আবার যদি লাগে তখন বলবো। হ্যাঁ, এটা আমার বই না, ম্যাডামের। আচ্ছা, এখন আমরা দেখি মেন্ডেলের ফার্স্ট ল। আপনাদের বইটা বের করে ফার্স্ট লটা 3 বার পড়েন। সময় দিলাম, এখন বাচ্চা 36, 38 পর্যন্ত। এই 2 মিনিট যতবার পড়া যায় মেন্ডেলের প্রথম সূত্রটা পড়বেন, এবং এইটা পরীক্ষায় 2 নম্বরের জন্য আসবে। সবাই বের করেন, বইটা বের করছেন? মেন্ডেলের ফার্স্ট ল 2 মিনিট পড়বেন। 2 মিনিট আপনার সাথে গল্প করব। আচ্ছা, এখানে বলা হচ্ছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রসে সৃষ্ট সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামিটে বা জনন কোষে গমন করে। এটা কি বুঝছেন আপনারা? স্যার বই তো অন্যরকম। আপনাদের বইতে লেখা আছে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলি মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়, তাই তো? জি স্যার। হ্যাঁ, আপনাদের বইটাই পড়েন, অসুবিধা নেই, দুইটা একই জিনিস। এখন আমরা এই যে সূত্রটা বলা হলো, এই সূত্রটার ব্যাখ্যাটা দেখাই কিভাবে জিনিসটা হয়। হ্যাঁ, আপনাদের বইতে কি দেয়া আছে? গিনিপিগ নাকি মটরশুঁটি উদ্ভিদ, কোনটা আছে? স্যার মটরশুঁটি। মটরশুঁটি। আচ্ছা, মটরশুঁটি, ঠিক আছে। তো দেখি এখানে কি লিখছে। এখানে আমরা কয়টা উদ্ভিদ দেখছি? এই যে মাতৃ জেনারেশনে কয়টা উদ্ভিদ দেখতে পাচ্ছি আমরা? একটা দেখেন, দুইটা। দুইটা কি একই রকম নাকি এখানে কোনো ছোট বড় আছে? একটা লম্বা একটা খাটো। আচ্ছা, একটা এটা লম্বা, এটা হলো খাটো। আচ্ছা, এখন আমি বলবো না, গত দিনের সংজ্ঞার আলোকে বলেন এই দুইটার মধ্যে প্রকট কোনটা, লম্বাটা না খাটোটা? লম্বাটা। হ্যাঁ, লম্বাটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর খাটো যেটা স্মল টি দ্বারা যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে প্রচ্ছন্ন। আচ্ছা, এখন দেখেন এই দুইটা, এই যে লম্বা এবং খাটো যে উদ্ভিদ দেখানো হলো, এটা কি বিশুদ্ধ নাকি সংকর? এটা কি বিশুদ্ধ নাকি সংকর?
বিশুদ্ধ। বিশুদ্ধ। যখন দুইটা একই রকম থাকে, দুইটা অ্যালিল যদি একই রকম থাকে, এই যে দেখো দুইটা অ্যালিল যদি এরকম একই রকম থাকে, হয় দুইটা ক্যাপিটাল টি অথবা দুইটা ক্যাপিটাল স্মল, এরকম যখন থাকে সেগুলোকে বলা হয় হোমোজাইগাস, হোমোজাইগাস বা বিশুদ্ধ। আর যদি দুইটা দুই রকম হয়, একটা ছোট একটা বড়, এরকম যদি হয় তাহলে এটাকে বলা হয় সংকর বা হাইব্রিড। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে যে ক্রসটা ঘটাচ্ছি, দুইটা বিশুদ্ধ এবং বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যদি ক্রস ঘটানো হয়, তাহলে প্রথম যে জেনারেশন, এই যে প্রথম জেনারেশনে যে জীবটা আসলো, এই জীবটা কি হাইব্রিড না বিশুদ্ধ? বলেন, সংকর না বিশুদ্ধ? আচ্ছা, এই যে সংকর জীবে এসে কোন উদ্ভিদটা প্রকাশ পাচ্ছে, ছোট না খাটো? বড়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে লম্বা উদ্ভিদটা প্রকাশ পাচ্ছে, তাই না? তাহলে এখানে দেখো সকলেই লম্বা হলো। তাহলে এই যে হেটারোজাইগাস অবস্থায়, সংকর অবস্থায় যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে সেটা কি বলা হচ্ছে? প্রকট বৈশিষ্ট্য। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রে বলা হলো যে বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি ক্রস ঘটানো হয়, তাহলে আমরা দেখছি প্রথম বংশধরে যে বৈশিষ্ট্যগুলি প্রকাশ পাবে তারা সবাই হবে প্রকট, এই কি বলে, প্রকট বৈশিষ্ট্যধারী। তাহলে প্রকট বৈশিষ্ট্য ছিল আমার কি? লম্বা উদ্ভিদ। এখন দেখো দুইটা লম্বা উদ্ভিদের মধ্যে যদি ক্রস ঘটানো হয়, এই যে দেখো এখন কি করছে, দুইটা লম্বা উদ্ভিদের মধ্যে যদি ক্রস ঘটায়, তাহলে লম্বা উদ্ভিদ কি, এটা কি হাইব্রিড মানে সংকর নাকি বিশুদ্ধ? দেখো তো, সংকর। এই যে দেখো সংকর, এই যে এখানে দেখো এটা হচ্ছে সংকর। তাহলে দুইটা হেটারোজাইগাস বা সংকর প্রকট বৈশিষ্ট্যধারী জীবের মধ্যে যদি ক্রস ঘটায়, ক্রস ঘটালে এখন দেখো কি হচ্ছে, এখানে কি আমরা জনন কোষগুলো, এই যে দেখো এখানে দুইটা, একটা ক্যাপিটাল টি ছিল একটা স্মল টি ছিল, তাই না? তাহলে এই যে দেখো এই জায়গাটায় এখানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, তো এইগুলোকে যখন আমরা এরকম বৃত্তের মধ্যে নিয়ে নেব, এই যে গোল করে দিলাম, এগুলো হয়ে গেল তখন গ্যামিট, জনন কোষ। ঠিক আছে, এই যে জিনোটাইপ গুলোকে দেখো কি করলো, এই যে এই গোল করে দিল, তখন গ্যামিট হয়ে গেল। এখন কি করতে হবে, আমি চেকার বোর্ডটা দেখাই। এখানে দেখো এরকম তোমাদের বইতে দেখো চেকার বোর্ড আছে, এরকম চেকার বোর্ড। আচ্ছা, এরকম চেকার বোর্ডের মাধ্যমে দেখালে এগুলো ভুল হয় না। আচ্ছা, এই যে এই চিহ্নটা হচ্ছে মায়ের চিহ্ন, এই প্লাসের মতো, আর এই চিহ্নটা হচ্ছে বাবার চিহ্ন। তাহলে এখানে ক্যাপিটাল টি আর এখানে হবে স্মল টি, এখানে হবে ক্যাপিটাল টি, এখানে হবে স্মল টি। তাহলে এই যে এইটার সাথে একটু চেঞ্জ করে নিই কালারটা, এই ক্যাপিটাল টি এর সাথে এই ক্যাপিটাল টি যদি যায়, তাহলে এখানে কি হবে, অ্যালিল দুইটা ক্যাপিটাল টি। আচ্ছা, দুইটাই যদি এরকম ক্যাপিটাল টি হয়, তাহলে এখানে যে উদ্ভিদটা আসবে এটা কি খাটো না লম্বা হবে? বলো। লম্বা হবে। লম্বা হবে, কারণ দুইটাই প্রকট জিন, এই ক্যাপিটাল টির সাথে এই স্মল টি। তো এবার কি হবে, এবার লম্বা হবে। লম্বা হবে এই স্মল টির সাথে এই ক্যাপিটাল টি, তাহলে কি হবে, এটা কি হবে? লম্বা। এবার এই স্মল টির সাথে এই স্মল টি যদি আসে, তাহলে কি হবে? এটা খাটো। খাটো হবে। খাটো হবে। তাহলে এখানে লম্বা কয়টা? তিনটা। তিনটা। লম্বা তিনটা। আচ্ছা, লম্বা হলো তিনটা, খাটো কয়টা? একটা। 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 খাটো হচ্ছে একটা। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত? 3:1। আচ্ছা, এবার বলেন এই তিনটা খাটোর মধ্যে, মানে তিনটা কি বলে লম্বার মধ্যে
বিশুদ্ধ লম্বা কয়টা? একটা একটা একটা। সংকর লম্বা কয়টা? দুইটা দুইটা। দুইটা বিশুদ্ধ খাটো কয়টা? একটা একটা। তাহলে মেন্ডেলের যদি বলা হয়, মেন্ডেলের হচ্ছে ফিনোটাইপিক অনুপাত, মেন্ডেলের সূত্রের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1, আর জিনোটাইপিক অনুপাত হলো 1:2:1। বুঝছেন? জি স্যার। এবার আপনাদের বইটা বের করেন, বইটা বের করে এতক্ষণ যেটা দেখাইলাম এটা একটু দেখেন। আর এই লাইনটা ডিসকানেক্ট হয়ে গেলে সবাই হচ্ছে আমার মেসেঞ্জার গ্রুপে এবং বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আইডিগুলি লিখে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, এবার আপনাদের প্রত্যেকের বইটা বের করে দেখেন আমি এতক্ষণ যেটুকু বোঝালাম এটা বুঝছেন কিনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তাহলে এ পর্যন্তই। আগামী দিন আরো একটি বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে। তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।